নমস্কার। আমরা যারা রাজনীতির ছাত্র, দীর্ঘদিন রাজনীতি বিষয়ে প্রাতিষ্ঠানিক পড়াশোনা করি বা অনেকে করাই, খুব নিচু ক্লাসেই ছাত্রদের পড়ানো হয় রাষ্ট্রের তিনটি বিভাগ: আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ। আর একটু উঁচু স্তরে যখন পড়ানো হয় তখন আমরা শুধু রাষ্ট্র না বলি রাজনৈতিক ব্যবস্থা, এবং সেই রাজনৈতিক ব্যবস্থার অনেকগুলো অংশ, অনেকগুলো পার্ট, তার একটা হচ্ছে বিচার ব্যবস্থা। প্রশ্ন হচ্ছে, পৃথিবীর কোন বিচার ব্যবস্থাই রাজনৈতিক অন্যায় বা রাজনৈতিক দুর্নীতির বিচার করতে পারে না, আজ পর্যন্ত পারেনি। আমাদের দেশের যা বিচার ব্যবস্থা প্রচলিত রয়েছে তার প্রতি সম্পূর্ণ আইনত শ্রদ্ধা রেখেও রাজনীতি বিজ্ঞানের বা রাজনৈতিক পরিসরে যখন বিচার ব্যবস্থা নিয়ে আমরা আলোচনা করি, আমাদের আলোচনা করতে হয়, তখন বেশ কিছু সমালোচনা বা সীমাবদ্ধতাও আমরা আলোচনা করি। ভারতীয় বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রিতা সকলেরই জানা, কিন্তু যখন কোনো রাজনৈতিক অন্যায়, অভিযোগ বা অপশাসন চলে, তার বিচার কে করবে? এর বিচার কিন্তু করতে হয় রাজনৈতিক ব্যবস্থাকেই, রাজনৈতিক ব্যবস্থার মানুষকেই। এবং এই অঙ্কটা খুব একটা সরল নয়। অতীতে অনেক অন্যায় ঘটেছে। আমরা যখন রাজনৈতিক বিষয়ে কথাবার্তা বলছি বা সাম্প্রতিক সময়ে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের রাজনীতি বা জাতীয় স্তরের রাজনীতির কয়েকটি বিষয় যদি আমরা দেখি, চিটফান্ড কেলেঙ্কারি হয়েছে, সে সারদার নামেই হোক, রোজভ্যালির নামেই হোক বা অন্য কোনো নামেই হোক, আমরা দেখেছি কোটি কোটি লক্ষ লক্ষ টাকা লুটপাট হয়েছে, মামলা মোকদ্দমা হয়েছে, কিন্তু যে বিচার মানুষ পাওয়ার ছিল সেই বিচার হয়নি। পশ্চিমবঙ্গে সব থেকে নজিরবিহীন ঘটনা হলো হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর বিশাল সংখ্যক চাকরির যে তালিকা সম্পূর্ণভাবে বাতিল হয়েছে। আদালতের ভাষ্য অনুযায়ী প্রাতিষ্ঠানিক দুর্নীতি, এবং যারা সেই রায় পড়েছে, ব্যক্তিগতভাবেও আমি যখন রায় বেরিয়েছে সেটা পড়েছি। আমি আইনের ছাত্র নই, আইনের লোক নই, রাজনীতির ছাত্র হিসেবেও আমাদের যতটুকু জানা বোঝা, তাতে সেই রায়ের যুক্তিসঙ্গত বা রায় দানের ক্ষেত্রে যথেষ্ট যুক্তি ছিল। সেটা হয়তো সবাই আমরা মানবো না, পছন্দ নাই হতে পারে, ক্ষোভ থাকতে পারে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু পশ্চিমবঙ্গের তৎকালীন শিক্ষামন্ত্রী, শাসক দলের নেতা পার্থ চট্টোপাধ্যায় জামিন পেয়েছে, বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে। উনি রাজনীতিতে স্বমহিমায় ফিরেছেন, বোঝাই যাচ্ছে গতকাল থেকে যা বিভিন্ন বিবৃতি দিয়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, উনি কি অপরাধ থেকে মুক্ত, না উনি অপরাধে কতটা জড়িত? যদি আইনিভাবে বলেন, আইনি ভাষা হচ্ছে এটা যে মামলা চলছে, বিচারাধীন রয়েছে, যে কোনো মামলায় যদি কারো দোষী কারো নামে যদি মামলা করা হয়, মামলা চলে, বিচার প্রক্রিয়া শেষ হলে তখন জানা যায় যে কে দোষী বা কে দোষী নয়, বা কি শাস্তি হলো। কিন্তু প্রশ্ন হচ্ছে, আদালত কিসের ভিত্তিতে রায় দেয়? গত কয়েকদিন আগে এক প্রাক্তন বিচারপতি, উনার আত্মজীবনীমূলক একটা বই পড়েছি। তাছাড়াও দীর্ঘদিন ধরে আমরা যা জানি, সে আরজি করের ঘটনায় বলুন বা অন্যান্য যে কোনো অপরাধের ক্ষেত্রেই বলুন, সমস্যাটা হচ্ছে কোনো ঘটনা ঘটার পর যদি তথ্য প্রমাণ লোপাট করা হয়, তদন্ত প্রক্রিয়া যদি ঠিকভাবে না হয়, তদন্ত প্রক্রিয়া যদি বিলম্বিত করা হয়, তাহলে সেই
তদন্ত না হওয়ার দরুন পৃথিবীর কোনো আদালতেই কোনো অভিযোগকেই প্রমাণ করা যায় না। এটা আমাদের দেশের সাধারণ মামলার ক্ষেত্রেও যেমন প্রযোজ্য, তেমনি রাজনৈতিকভাবে অর্থাৎ রাষ্ট্রীয় সরকারে থেকে যখন আমলা, মন্ত্রী, নেতারা দুর্নীতি করেন, সেই বিষয়টা পার পেয়ে যান। তো এটা একটাই বিষয়, এটা ব্যবস্থা। কারো বিরুদ্ধে অভিযোগ আসতে পারে, বিচারাধীন মামলার লোকে জামিন পেতে পারে, এটাও আমাদের বিচার ব্যবস্থায় রয়েছে। অবশ্যই মামলায় জামিন পাওয়ার বিষয় রয়েছে, কিন্তু দীর্ঘসূত্রিতা বা তদন্ত ঠিকঠাক না হওয়া, মামলা শেষ পর্যন্ত না দেখে কাউকে নির্দোষ ঘোষণা করা বা কাউকে দোষী ঘোষণা করা, এর এক চিরকালীন এক অদ্ভুত অঙ্ক চলতে থাকে, যেটা জরুরি। সারা পশ্চিমবঙ্গে দুর্নীতি হয়েছে, ব্যাপকভাবে হয়েছে, একাধিক ঘটনা রয়েছে, কিন্তু আদৌ এর বিচার আইনি পদ্ধতিতে কতটা এর বিচার সম্ভব আমরা জানি না, কিন্তু এর রাজনৈতিক বিচার অত্যন্ত জরুরি। কারা করবে এই রাজনৈতিক বিচার? খুব পরিষ্কার একটি বিষয় হওয়া উচিত। আজকাল যারা আমরা নতুন প্রজন্মের, দেশে তথাকথিতই হোক, প্রাতিষ্ঠানিকভাবেই হোক, উচ্চশিক্ষিত, বিশ্ববিদ্যালয় পাস করা, কলেজ পাস করা ছাত্রছাত্রী, যুবক যুবতীদের দেশ ভরে গেছে। এদের একটা অংশ অন্যায়ের বিরুদ্ধে সমালোচনা করে, আলোচনা করে, তারা ব্যতিব্রস্ত। যদিও এর একটা ছোট্ট অংশ তারা সচেতনভাবেই এই দুর্নীতি ব্যবস্থার সঙ্গে যুক্ত। আরো কিছু যুবক যুবতী রয়েছে যারা মনে করছে এ টিমের বদলে বি টিমকে আনতে হবে, তৃণমূলের বিরুদ্ধে বিজেপিকে আনতে হবে, বা আরো একটা অংশ সিপিএম কে আনতে চাইছে। কিন্তু বাস্তবতা হচ্ছে, দুর্নীতির বিরুদ্ধে যে সামগ্রিক প্রতিরোধ বা সামগ্রিক মূল্যবোধ যুক্ত যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু সংগঠিত হয়নি, এই পার্টিগুলো করেনি। না করার একটা কারণ হচ্ছে, তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক পদাধিকারীরা যেভাবে দুর্নীতিতে যুক্ত, এবং দুর্নীতি এদের কোনো বিষয়ই নয়, বিবেচনার বিষয় নয়, সেটা এরা নিজেরাও বারবার বলেছে, সেটা বাস্তবে প্রমাণিত। পশ্চিমবঙ্গের যে বিজেপি, যারা আমরা বঙ্গ বিজেপির জানি, তার বেশিরভাগ নেতা নেতৃত্ব তৃণমূল কংগ্রেস থেকে আগত, এটা সবাই জানে। তারাও দুর্নীতি একই রকম মেশিনারি তারা প্রয়োগ করছে। এবং সিপিএম সম্প্রতি নতুন প্রজন্মের একঝাক ছেলে মেয়েকে এনেছে, তারা পরিশ্রমও করছে, কিন্তু প্রশ্ন হচ্ছে, এই সিপিএম এর মধ্যেও অতীতে যারা দুর্নীতি করেছে বা নানানভাবে দুর্নীতিতে জড়িত, সেই অংশটাও রয়েছে। পশ্চিমবঙ্গে দুর্নীতি বিরোধী আন্দোলন, যে একটা আন্দোলন গড়ে উঠবে, বস্তুত পক্ষে সিপিআইএম বা বামপন্থীরাও বা বামফ্রন্ট সেই আন্দোলন সংগঠিত করতে পারেনি। এই পরিস্থিতিতে দুর্নীতির বিরুদ্ধে নতুন করে সংগঠিত হওয়া সেই পুরনোপন্থী পার্টিগুলোর দ্বারায় বোধহয় সম্ভব নয়। এর একটাই রাস্তা রয়েছে, সাংবিধানিক নিয়ম নীতি, গণতান্ত্রিকতা, শান্তিবাদী মূল্যবোধকে সংগঠিত করে শিক্ষিত নতুন প্রজন্মকে ঐক্যবদ্ধ হতে হবে, এগিয়ে আসতে হবে। ভারতের সংবিধানের 19 নম্বর ধারায় ভারতের প্রত্যেকটা নাগরিককে সভা সমিতি করা, সংগঠন করা, দেশ নিয়ে ভাবার অধিকার দিয়েছে, মৌলিক অধিকার দিয়েছে। এই অধিকারকে হস্তক্ষেপ করতে পারে না। পুরনোপন্থী দলগুলো বাদ দিয়ে নতুন করে সংগঠিত হতে হবে। সেই আত্মবিশ্বাস নিয়ে সমাজের একটা অংশকে, নতুন প্রজন্মের ছাত্র যুবদের এগিয়ে আসতে হবে। এর কোনো বিকল্প পশ্চিমবঙ্গে নেই।